শুভ সন্ধ্যা। মহিলা বিষয়ক অনুষ্ঠান ঘরোয়ার পক্ষ থেকে আমি রোকেয়া হক আপনাদেরকে সবাইকে জানাই শরতের শুভ্র কাশফুলের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই পরিবারবর্গ নিয়ে নিশ্চয় ভালো আছেন। দেখতে দেখতে বর্ষা ঋতু পেরিয়ে শরতের আবির্ভাব হলো, সেই সাথে আমাদের কাজকর্মে খাওয়া দাওয়ায় অনেক পরিবর্তন এসেছে। এই যেমন ধরুন স্যাঁতসেঁতে হয়ে থাকা বর্ষায় ঘরদোর জামা কাপড় পুরানো জিনিসপত্র রোদে মেলে দেয়া, ঘরদোর ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সাথে বাজারে এসেছে এই সময়কালের অনেক ফলমূল, কোনটি খেলে আমরা কতটুকু উপকার পেতে পারি, রান্না বান্না সেলাইয়ে নতুন কিছু সংযোজন করা যায় কি না, সেই নিয়ে আজকের ঘরোয়ার আয়োজন। আর আছে নিয়মিত পরিবেশনা ঘরোয়ার স্পেশাল টিপস। প্রথমেই ভাদ্র মাসের ফলমূল, যেগুলোতে পুষ্টিতে ভরা, যা খেলে আমাদের উপকার হবে, সেই সাথে গর্ভবতী মায়েদের কী ধরনের ফলমূল খাওয়া দরকার এবং কতটুকু পরিমাণে খাওয়া দরকার, এই নিয়ে আমি কথা বলছি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র পুষ্টিবিদ বেগম হাসিনা আক্তার লিপির সাথে। লিপি আপা কেমন আছেন? ভালো। হ্যাঁ, আজকে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসছি। এই সময়ে বাজারে বিভিন্ন রকম মৌসুমি ফল, এই যেমন ধরুন পেয়ারা আছে, আমলকি আছে, জাম্বুরা আছে, তারপরে কামরাঙ্গা আছে, বিশেষ করে আমাদের দেশীয় ফলগুলোর কথা বলছি। প্রচুর ফলের সমাহার আমরা দেখতে পাচ্ছি। আমি জানতে চাই কোন ফলে বেশি পুষ্টি আছে এবং আমাদের দৈনিক কতটুকু খাওয়া দরকার। ধন্যবাদ। মৌসুমে অনেক ফলই আছে, তার মধ্যে আমি প্রথমে পেয়ারার কথাটাই বলছি। আচ্ছা, এই যে পেয়ারা, আমরা পেয়ারা চারপাশে অনেক দেখতে পাচ্ছি, কিন্তু সব সময় ভাবছি যে পেয়ারার চাইতে আপেলটাই হয়তো বেশি পুষ্টিকর। হ্যাঁ, সবাই কিন্তু আপেলটাকেই ফ্রুট হিসেবে, অসুখ হলে ফল আপেল খাচ্ছে, কমলা খাচ্ছে, আঙ্গুর খাচ্ছে, কিন্তু পেয়ারার পুষ্টিগুণ, সারা দিনে যদি কেউ একটা পেয়ারা খায় তার ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যায়। আর দামের ব্যাপারেও আমরা জানি যে আপেলের চাইতে পেয়ারা অনেক। তো আমরা কি জানতে পারবো যে কতটুকু পুষ্টি আপনার এখানে আছে, মানে আপনি ভিটামিন সি মানে পর্যাপ্ত পরিমাণে কি এই যেমন কতটুকু হবে এখানে কতটুকু? যেমন এই সাইজের একটা পেয়ারাতে ভিটামিন সি আছে 210 মিলিগ্রাম, কিন্তু ঠিক এই আপেলটাতে ভিটামিন সি আছে মাত্র 4 মিলিগ্রাম। কোনটা পুষ্টিগুণে বেশি তা তো আমরা পুষ্টিমূল্য দেখে বুঝতে পারছি, আর দাম কোনটার বেশি দর্শক মণ্ডলী নিশ্চয়ই বুঝতে পারছেন বাজারে গেলে। তো আমরা যদি একটু সচেতন হই যে এটা না খেয়ে পেয়ারাটা খেলাম, ডেলি একটা পেয়ারা খেলেই ভিটামিন সি চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, পুষ্টি জ্ঞানের। আচ্ছা, এটা এই ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস আমলকি, এটার সম্পর্কে একটু বলেন, মানে এটার কতটুকু পরিমাণ? আমলকি কিন্তু ভিটামিন সির ভান্ডার বলা হয়ে থাকে। 100 গ্রাম আমলকি মাত্র 10 টাকা দাম, 20টা আমলকি হচ্ছে। তো তার থেকে যদি 4টা খাওয়া যায় তাহলে ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে গেল। আর এটা এত ইজি ক্যারি করা যে পুরুষ মহিলা যে কেউ পকেটে নিয়ে ব্যাগে করে, অনেকটা চকলেটের মতো আমরা চকলেটের মতো খেতে পারি না। তারপরে কামরাঙ্গা তো আছে, জাম্বুরাটা আমরা একটু জানতে চাই, জাম্বুরাটা মানে কতটুকু পরিমাণ প্রতিদিন? এই যে জাম্বুরাটা, এই জাম্বুরাটা কিন্তু বেদানার চাইতে সমস্ত পুষ্টি, ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম তিনটাই বেদানার চাইতে বেশি। একটা বেদানার চাইতে অনেক বেশি পুষ্টি। বয়স্ক লোকজন এটা ইজিলি খেতে পারে। আচ্ছা, এবার এটা তাহলে আমাদের জানতে হবে যে আসলে অনেক দেশি ফ্রুটস আমাদের বেশি খাওয়া দরকার। আমরা ফ্রুটস বলতে অ্যাকচুয়ালি আপেল, কমলা, আঙ্গুরই বুঝে থাকি, মানে ক্যারি করে কারো বাসায় বেড়াতে গেলে কিন্তু এগুলাই নিয়ে যাওয়া হয়। কেমন রোগী দেখতে যাচ্ছি আমরা, কিন্তু এগুলোর কথা কেউ চিন্তা করে না, যাই করি না যে পেয়ারা নিয়ে যাব। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গ, গর্ভবতী মহিলাদের সামর্থ্য যাদের আছে আমরা দেখতে পাচ্ছি তারা ডিম দুধ খেতে অনীহা প্রকাশ করে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, এটা খুব সমস্যা একটা ব্যাপার। আমাদের অনেক মেয়ে ওজন বাড়ার ভয়ে গর্ভাবস্থায় ডিম দুধ খেতে চায় না, সামর্থ্য থাকা সত্ত্বেও। আমি তাদেরকে বলবো, একজন পুষ্টিবিদ হিসাবে আমি বলবো, অন্তত এই সময়টাতে প্রতিদিন একটা ডিম, আধা কেজি দুধ যেন অবশ্যই খাওয়া হয়। নয়তো
আয়রনের অভাব হবে, ভিটামিনের অভাব হবে, তার যে সন্তান আসবে সে তো একটা ওজন কম ওজন সম্পন্ন বাচ্চা হবে, এবং হওয়ার পরে তার অনেক অসুখ সমস্যা থাকে, লেগেই হতে থাকবে। পারে। আচ্ছা, এটা তো বললেন, কিন্তু যাদের সামর্থ্য নেই আধা কেজি দুধ খাওয়ার, একটা ডিম খাওয়ার, এইসব প্রসূতিরা কি করবে এক্ষেত্রে? খুবই ভালো প্রশ্ন, যে আমাদের দেশে অনেকেরই এই সামর্থ্য নেই। তো যাদের নেই তারা কিন্তু পুষ্টি জ্ঞানটা যদি থাকে তাহলে তার পুষ্টি জ্ঞানের অভাব হবে না। যেমন একটা ডিম খেতে পারছে না, নাই আজকে বা সামর্থ্য নাই, তো সে একটা ডিমের পরিবর্তে অল্টারনেটটা বলেন। অল্টারনেট 1 কাপ ঘন ডাল খেতে পারছে, ডাল ভাজা খেতে পারছে, এবং এই যে চীনা বাদাম বিক্রি করে যে লোকেরা, সেখানে ছোলা ভাজা বিক্রি করে, জাস্ট আধা ছটাক আধা ছটাক ছোলা, ডাল, এইসব চাহিদা পূরণ হয়ে যায়। ডিমের চাহিদাটা পূরণ হয়ে গেল। আচ্ছা। আর দুধের পরিবর্তে অনেকে বলে গরুর দুধ পাচ্ছি না, তো গরুর দুধ না পেলে টিনের দুধ হতে পারে, টিনের দুধ যে কোনো দুধ হতে পারে। সেটা যদি না হয়, আধা ছটাক বা 1 ছটাক চীনা বাদাম দুধের পরিপূরক হিসেবে আচ্ছা, কাজ করে। পরিপূরক হিসেবে কাজ করবে। তাহলে আমরা দুধের পরিবর্তে এটা বাদাম খেতে বলতে পারি। আচ্ছা, আরেকটা আবার মজার প্রশ্ন, সেটা হচ্ছে কি জানেন, আমরা একটা ভ্রান্ত ধারণা পোষণ করি, মেয়েরা যখন গর্ভবতী হয় তখন আমাদের দেশে প্রায় শিক্ষিত মহিলা আমরা দেখতে পাচ্ছি এটা, যে হাঁসের ডিম খেতে দেওয়া যায় না, কারণ বাচ্চার হাঁসের মতো মুখ হতে পারে, গরুর কলিজা খাওয়া যাবে না, চুলকানি হতে পারে, আবার শশা খাওয়া যাবে না, বাচ্চা খিরা ফাটা হবে। এই যে একটা ভ্রান্ত ধারণা পোষণ করছে, আসলে এই ব্যাপারে আমরা কিন্তু বলে নিলাম যে ভ্রান্ত ধারণা, তার মানেই ভ্রান্ত ধারণা, ভুল না, না, ধারণা। তো সেটাই। ওটা আমাদেরকে এখন একদম ভুল মানে বলে clear জানতে টা, হবে, যে আচ্ছা। শিক্ষিত পরিবারেও দেখা যায় যে এটা মেনটেন করা হয়। বাড়িতে বোয়াল মাছ রান্না হয়েছে, বলা হচ্ছে যে বোয়াল মাছ গর্ভবতীকে খেতে দেওয়া হচ্ছে না, মা শাশুড়ি যাই হোক, যে বাচ্চার মুখটা ওরকম বড় হবে। এতে কি হলো, সে ওই দিন মাছ মাংস অর্থাৎ প্রোটিন খাবার থেকে বঞ্চিত হলো। তাতে না, তার এখানের অপুষ্টি মধ্যে হবে। আমি জানতে চাচ্ছি আপা, আমরা শশাতে ওনাদেরকে জানানো দরকার যে শশাতে আমাদের কতটুকু পুষ্টি আছে আমরা পাচ্ছি, যেমন ক্যালসিয়ামটা, গরুর কলিজার মধ্যে আপনি কতটুকু ধারণা খুব ভালো। পোষণ করছেন? যে গরুর কলিজাটা রান্না হলো, তিনি যদি খান তাহলে তার আয়রন প্লাস যে আমরা যে বাড়তি করে প্রেগনেন্সিকে আয়রন ট্যাবলেট খেতে দিই, সেটা না খেয়ে ইচ্ছা হলে আমরা ফল ফ্রুটস খাবার দাবার থেকেই পেয়ে থাকতে পারি। যে এই ভ্রান্ত ধারণাগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমাদের এই আর ডেফিসিয়েন্সিগুলো এটা হবে না। শশাতে আমরা জানি শশাতে প্রচুর পানি আছে, পানি জাতীয় প্রায় রোগ, 90% না তাতে শর্করা। হ্যাঁ, তাতে কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা সম্ভাবনা তো থাকবেই না, যেটা নাকি প্রেগনেন্সির হয়। ওটা হলে তার খুব কষ্ট, তো এটা আচ্ছা, হবে আচ্ছা। না। পানি জাতীয় যে সবজিগুলো আছে, শসা, ক্ষীরা, লাউ ইত্যাদি, এগুলো খেতে বেশি বলছে। অবশ্যই বেশি বেশি করে খাবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, 1 দিন থেকে 4 মাস পর্যন্ত শিশুর খাদ্য তালিকা কেমন হওয়া দরকার? অর্থাৎ দেখা যাচ্ছে আসলে আমরা মানে খুব তাড়াতাড়ি শিশুর মুখে কিছু দিতে চাই, বাড়তি খাবার বাড়তি খাবার, তো এটা বলেন একটু। 4 মাস পর্যন্ত, 5 মাস পর্যন্ত, মা জন্মাবার পর থেকে 5 মাস পর্যন্ত কোনো পানীয় দেওয়া যাবে না শিশুকে। তাতে মায়ের নিজেরই কষ্ট হবে, যে বাচ্চার অনেক রকম অসুখ বিসুখ, পানিবাহিত কিছু রোগ বাচ্চার হতে পারে, যখন সে আর এটা প্রতিরোধ করতে পারবে না। 5 মাস পর্যন্ত সম্পূর্ণ বুকের দুধ খাবে, এবং মা সেই সময় পরিপূরক খাবার খাবে, সুষম খাবার খাবে। তো আপনার আসলে সময় থাকলে আরো অনেক কিছু শুনতে পারতাম, ভালো লাগতো। তো এত কিছু মূল্যবান তথ্যগুলো আমাদের দেওয়ার জন্য ঘরোয়ার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। আপনার কিংবা আপনার পরিবারের নবাগত কারো আবির্ভাব ঘটেছে, খুব খুশি, তাই না? বাচ্চাকে কি খাওয়াবেন, মধু না চিনি, কি পড়াবেন, কিভাবে কোলে নেবেন, ইত্যাদি অনেক জল্পনা কল্পনা। চলুন আমরা তাহলে দেখি জলিয়াপড়ও আত্মীয়ের নবাগতের জন্য তিনি এই মুহূর্তে কি তৈরি করছেন। আপনার সেলাই হয়ে গেছে, আর একটু শেষ। মনে হচ্ছে শেষ হয়ে গেছে না? তো আপনি কি সেলাচ্ছেন এটা আমাদেরকে একটু? আজকে আমি আপনাদের দেখাবো নবজাতক বাচ্চাদের জন্য সুবিধাজনকভাবে কিভাবে বাচ্চাকে Carrying, আপনি আচ্ছা। ক্যারি করতে পারবেন সেই সম্পর্কে। এটা কি বলবো এটাকে আমরা? এটাকে আমরা বলবো ক্যারিং বেড, ক্যারিং বেড বা বেবি ক্যারিং বিছানা কিছু একটা। আচ্ছা, তো এটা আপনি তাহলে এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে। তো এটা বের করে নিয়ে নেন।
নেন আপনার কাছে। তা আমাদেরকে একটু দেখান, এটা উল্টিয়ে নিতে হবে না? বেশ সুন্দর একটা থুলের মতো। এটা একটা কাজ করেন, আমাদেরকে এখানে ঢুকিয়ে ভালো করে বুঝিয়ে দেন, তারপরে না হয় আমরা শিখবো এটা কিভাবে করলেন, তাই না? প্রথমে আপনাকে হ্যাঁ, আপনার ইয়েটা বুঝছি। এটা আপনি তৈরি করতে কিভাবে তৈরি করলেন আমরা এটা এখন আগে জেনে নিই, না? তারপরে বোধহয় ঢুকালে সুন্দর হবে। প্রথমে আমাকে যা করতে হবে, একটি ব্যাট তৈরি করতে হবে প্রথমটা? জি। আচ্ছা, ব্যাট তৈরি করার জন্য এই যে ব্যাটটি আপনারা দেখছেন, এই ব্যাটটি লম্বায় 26 এখন ইঞ্চি 26 পরিমাণ, আছে, 26 ইঞ্চি। আমাদের নিতে হবে কতটুকু? 27 পর্যন্ত নিলেই হবে। তৈরি সে- করার পর আচ্ছা। একটু ছোট হয়ে যাবে। 26 থাকবে আর কি জি। তৈরি করার পরে। তৈরি করার পর এটা 26 থাকবে। তারপর পাশে 17 দেখতে পাচ্ছি আমরা। তাই না? 18 নিতে পারেন। 18 পর্যন্ত নেওয়া যায়। নেওয়া যায়। এটা তৈরি করার পর 17 পর্যন্ত থাকবে। এটা হয়ে গেল ব্যাটটি আপনি ইচ্ছে করলে দোকানে বা তোষক দোকানে কিংবা আমরা বাসায় যেখানে বানাই সেখানেও আপনি তৈরি করে নিতে পারেন। ব্যাটটি তৈরি করার পর এখানে প্রায় 1 কেজির মতো লেগেছে, না? তুলাটা তুলাটা আপনি 1 কেজি। শিমুল তুলা হলে বাচ্চাদের জন্য ভালো। কমফোর্টেবল হ্যাঁ। হবে। আরো কিছু আজকাল সুন্দর সুন্দর তুলা অবশ্য বাজারে পাওয়া যাচ্ছে। তো আমরা একটা কাজ নরম। করি, এটা কিভাবে সেলাই করেছেন প্রথমে এটা আমরা একটু শিখে নেব। হ্যাঁ, এটা প্রথমে লম্বাটা প্রথমে লম্বা কাপড়টা নিতে হবে, না? লম্বায় প্রায় এখানে 46 আছে। 47 পর্যন্ত নিতে পারেন। সেলাই করার পর আপনার 46 থাকবে। পর্যন্ত থাকবে লম্বায়। লম্বায়। এটার তারপরে? পাশে তারপরে মাথার কাছে 25 ইঞ্চি পর্যন্ত নেবেন। এটা সেলাইয়ের পর 24 পর্যন্ত থাকবে। এখানে আমরা আবার 2 টুকরো কাপড় দিচ্ছি। তারপরে কাপড়টির পাশে যে মাথার কাছে যেটা নিচ্ছেন সেটার পাশে 18 ইঞ্চি মতো আছে, না? 19 ইঞ্চি নেবেন। সেলাই গিয়ে আপনার 18 ইঞ্চি পর্যন্ত থাকবে। এটা লম্বাতে এটা প্রথমে একটু হিসাবটা দেখান। আমরা মানে কুচিটা আমরা কোত্থেকে শুরু করছি? হ্যাঁ, কুচিটা মানে এই কুচিটা, না? আমরা কোত্থেকে শুরু করবো এই হিসাবটা একটু দেখান। এই যে মাথার কাছে কাপড়টি আছে না, এটার এই যে 14 ইঞ্চি পর এই কুচিটা লাগানো শুরু করতে হবে। যে আচ্ছা, কাপড়টা লাগানো 14 ইঞ্চি পরে। জি। আচ্ছা, এই যে মাথার কাছে এই যে হ্যাঁ, টুকরাটি আছে না, হ্যাঁ। এটার পরে আপনি 14 ইঞ্চি থেকে এই কুচিটা লাগানো শুরু করলেন। এই কাপড়টি মাথার কাছে কাপড় সাইজ যাই হোক 14 ইঞ্চি একটা হিসাব জি। রাখতে হবে আমাদের। আর মাথার কাছে কাপড়টি কিন্তু কাটতে হবে আপনাকে একটু রাউন্ড করে। আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আপনি একটু চিকন করে কেটেছেন। জি। হ্যাঁ, মানে নিচের দিকে আসলে এই একটু নিচে- চাপা হয়ে যাবে। নিচের দিকে আসার সময় এই জায়গাটা একটু চাপা হয়ে যাবে, এখানে একটু চাপা রাউন্ড হয়ে হয়ে এই যাবে। জায়গাটা একটু হ্যাঁ, round হয়ে এটা একটু কাইন্ডলি দেখান তো কতটুকু পর্যন্ত মানে আপনি করেছেন। তারপরে ওই কাপড়টি যেটা আমরা মাথার দিকে নিয়েছি সেই কাপড়টি এই যে মাঝে আপনি 15 ইঞ্চি পর্যন্ত নেবেন। সেলাই পর আমরা 14 পর্যন্ত পাচ্ছি। এরপরে তারপরে এটা এই পাশে যেখানে লম্বায় আপনি 10 10.5 নেওয়া যায়। 10 10.5 পর্যন্ত রাখতে পারেন। সেলাইয়ের পর কমে যাবে। তো এখন আমরা একটা কাজ করি, এটা প্রথমে ঢুকিয়ে দেখবেন, না? আপনার তো হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, এটা কাটার পরে কি প্রথমে টাক দিয়ে ফেলেছেন, না আপনি পুরোটা? এটা কাটার পরে কুচিটা সহ আমরা আগে টেকে নিব। এটাও টাক জি, দিয়ে দিতে হবে। একই সাথে। তারপরে একবারে সেলাই করবে। হ্যাঁ জি, পরে সেলাই করব। আচ্ছা, তাহলে আমরা আপনি এখানে কুচির বদলে আপনি ইচ্ছে করলে অন্য রঙিন কাপড়ও ব্যবহার করতে পারেন। লেস দেওয়া যায়, জি, লেস অনেক দেওয়া রকমের ওই যে কুশির
তারপরে তাই না ছোট ছোট জরির কাপড় টাপড়ও জি বাচ্চাদের যেকোনো দেওয়া রঙিন যায়, কাপড় দিলে দেখতে ভালো দেখাবে। হ্যাঁ এখন আমরা এটা এভাবে ঢুকাতে হবে। এভাবে বেডটি ঢুকে আচ্ছা এখানে একটা জিনিস আপা দেখতে পাচ্ছি আমি, যে এই বেডটা কিন্তু আপনি এখানে এই যে কাপড়টি, এই কাপড়টি থেকে বেডটি হ্যাঁ। কিন্তু একটু 4 ইঞ্চি প্রায় 4 হ্যাঁ, ইঞ্চি 3 ইঞ্চি প্রায় কম, কেন? 3 বা 4 ইঞ্চি পর্যন্ত একটু বাড়তি থাকবে। কেন এটা এটা কি বাচ্চার পা বের করতে হবে জি নাকি এরকম কিছু? বাচ্চার পাটা যাতে আমরা যখন আটকে না বাচ্চা যায়। হ্যাঁ আচ্ছা। আটকে না যায় এদিক দিয়ে তারপরে এইভাবে এইভাবে উঠাতে হবে, তারপরে তাই? হুম। আপনি তাহলে একটা বাচ্চাটিকে কাজ করি আপনি প্রথমে, সেলাইয়ের পর এখানে ফিতা লাগিয়ে নেবেন প্রায় হ্যাঁ তাহলে আমার একটা বাচ্চা খুঁজতে হয়, আমরা একটা বেবিকে শুয়ে না হয় দেখি কিরকম। আচ্ছা তার আগে বেবিকে শোয়ানোর আগে আমার একটু দরকার যে যেটা জানা, এই যে পেটটা আপনি তৈরি করলেন তাই না, এটা আপনার সুবিধা কি কি পাওয়া যাবে বলেন? এটা আপনার প্রথমত বাচ্চা কোলে নিতে, বাচ্চার মা নবজাতক যিনি প্রথম বাচ্চা হয়েছেন বা নতুন হ্যাঁ। বাচ্চা হয়েছে ওনার প্রথমত উনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বা পড়ে যাওয়ার ভয়, এভাবে করে বাচ্চাটিকে উনি নেওয়ার দুধ সময় খাওয়াতে। পড়ে যাওয়ার ভয় বা উনি ব্রেস্ট ফিডিং করলে ওনার সেজন্য ওনার কোলের বেশ- মধ্যে রাখতে সুবিধা হবে। তাছাড়া বিভিন্ন জার্নিতে বা আপনি বাসে কাছে করে, কোথাও যাচ্ছেন বা বাচ্চাকে টিকা খাওয়াতে টিকা যাচ্ছেন, খাওয়াতে যাচ্ছে, রাইট। তখন আপনি এটা সাথে করে নিয়ে যেতে পারেন। তাহলে সবচেয়ে হ্যাঁ, ইম্পর্টেন্ট যে কথাটি সেটি হলো বাচ্চাকে আপনি যে কোনো কারো কাছে যদি কোলে দেন তাহলে বাচ্চার সংক্রমণ যেটা আমরা জীবাণু সংক্রমণ বা কারো হাতে ইনফেকশন ময়লা ওটা থেকে ইনফেকশন যেটা এটাই হলো সবচেয়ে আচ্ছা আমরা তার আগে একটু আপা চলি একটা শিশুকে নিয়ে আসি এখানে শুয়ে দেখি তাহলে কেমন আমরা লাগে। জিনিসটি আচ্ছা। ভালোভাবে বুঝতে পারি। সাইজ আবার এইভাবে দেখেন বাচ্চাটিকে এইভাবে শুয়ে এভাবে দিয়ে আপনি দুটো এইভাবে চমৎকার, করে এটা টাইট করে করা যাবে না? এইভাবে বেঁধে- চমৎকার, খুব খুশিতে আছে কিছু বাচ্চা দেখেন। শীতকালে কিন্তু খুব আরাম হবে আপা, শীতের মধ্যে ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু খুব কম, অবশ্যই তাই না? বেশ স্বাচ্ছন্দ্য বোধ হ্যাঁ। করবে বাচ্চা। আচ্ছা এইদিকে পাটা বের হয়ে যাবে, রাইট, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। যদি বেশি আটকে যায় এখানে বের হবে। সেটাই। আচ্ছা আমরা এইভাবে করে দিতে পারি না আপা? আমি একটু ট্রাই করে দেখি, পরে যদি না যায় আর কি, ঠিক এইভাবে করে দিতে ঠিক পারি তাই না? দেখতে পাচ্ছেন কিরকম তো আপনাকে এত সুন্দর বেডটা শেখানোর জন্য ঘরোয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আহার ইলিশ, বাহার ইলিশ, ইলিশের ছড়াছড়ি বাজারে, কিন্তু বড় সাইজের ইলিশ কিনতে মাথা চক্কর দিয়ে ওঠে। আর যেগুলো জাটকা যাকে বলে আছে বাজারে, তাও সবাই খেতে পারছে না। এই কারণে কাটায় ভরা, আবার টুকরা করলে হবে 4 টুকরা, কার পাতে দেব? বাসায় আছে 8 জন মেহমান। তো দেখি আমাদের রোমা আপা আমাদের বুদ্ধি করে কিভাবে ইলিশ খাওয়াচ্ছেন। রোমা আপা আপনি তো ইতিমধ্যে করে ফেলেছেন, কাজ করে ফেলতেছেন। হ্যাঁ করে ফেলেছি। হ্যাঁ। এখন আমি আজকে করছি সরিষা এতে আপনার এই কুমড়ো ইলিশ- পাতা কুমড়ো দেখছি। পাতায়, হ্যাঁ কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। বাপরে বাপ, এটা হচ্ছে মানে, আপনার প্রথমে হ্যাঁ। আপনাকে দিতে হবে এই ইলিশ মাছটাকে মানে ভালোভাবে যেটা ধুয়ে- করবেন, আমরা আপনার বর্ণনাটা শুনি এবার, যে আমরা কি কি দিয়ে এটা করবো না, এটা কিমা করে ফেলেছেন এটা না? প্রথমে ভালো করে ইলিশটা ধুয়ে মাথাটা কেটে তারপরে পুরো ইলিশ সিদ্ধ করে একটু লবণ আন্দাজ মতো, একটু পানি, তারপরে এই পেঁয়াজ বাটা রসুন বাটা বাস দিয়ে এইটুকু একটু দিয়ে। দিয়ে সিদ্ধ করে ভালোভাবে মিহি করে পাটায় পিষিয়ে ফেলতে হবে। আবার অনেকে কি করে আপা কাটাটা ছাড়াইও নিতে পারে ছিঁড়ে না? নেবে, হ্যাঁ, কাঁটা একটু ফেলে দিলে তাহলে সুবিধা। কিমার কারণ মতো ইলিশ থাকে। যেহেতু বেশি কাটা সেহেতু আপনি অন্য অন্য মাছ হলে অন্য প্যাটার্নে বুঝছি, করতে বুঝছি। পারেন। আচ্ছা তারপরে এটাকে ভালো করে, এটা তো পিষে ইয়ে করলেন মিহি করে, জাস্ট কিমার মতো হয়ে গেল। তারপরে এখানে আপনি দেবেন ইয়ের মধ্যে একটু করে সরিষা, আমরা প্রথমে রাখছি সরিষা, বাটা সরিষা এখানে একটু করে 1 টেবিল চামচ, তারপরে লবণ প্রয়োজন মতো, প্রয়োজন মতো দেবো। তারপরে একটু করে টালাগুলো চারা, দিয়ে হ্যাঁ একটু একটু গোটাও দেওয়া গোটা যায়। দিয়ে যাবো, তেলে একটু করে পিষে কয়েক এটা চিমটি হচ্ছে পাঁচফোড়ন, না? পাঁচফোড়ন, তারপরে এটাকে চিলি সস, চিলি আচ্ছা, সস টমেটো এখানে সস। টমেটো চিলি সস, তারপরে হচ্ছে আপনার সরিষার তেল একটু করে দিবেন এখানে, প্লাস একটু করে প্লেটে যেখানে বসাবেন সেটাতে একটু করে আমরা আনুমানিক ওটাকে 2 টেবিল চামচ ধরে দিতে পারি পুরো প্রসেসিং এর জন্য। 2 আচ্ছা, টেবিল আচ্ছা। চামচ হলে একটু ভালো হয়। তারপরে এখানে আরেকটা জিনিস দেখছি, এটা এটা কি? কাঁচামরিচ এই আচ্ছা, পেশা, আচ্ছা। কাঁচামরিচ পেশা মানে তাহলে আমরা লাল মরিচের গুঁড়া আর দেবো না? না দেবো না, এটা না, এটা সুন্দরের জন্য যে ডেকোরেশন মানে তারপর আপনি এখানে ধনিয়া পাতা ধনে পাতা দিয়েছেন। কুচি, তারপরে এদিকে পেঁয়াজ কুচি, হ্যাঁ এদিকে এই যে আচ্ছা, পুদিনা আচ্ছা। পাতা কুচি, একটু সেন্ট হলে একটু স্বাদটার জন্য আচ্ছা, এটা দিয়ে এখানে just- দেখছি ইতিমধ্যে তৈরি হ্যাঁ করেছেন তৈরি আপনি। করেছি, এই যে এখানে এটা একটা উল্টা তৈরি সোজা করেছি, করে দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, এটা ভেবে দেওয়া যায় বা এভাবেও দেওয়া যায়, এভাবে দেওয়া যায়। আচ্ছা, দুইভাবেই দেওয়া হ্যাঁ, দিয়ে আপনি এটাকে ওভেনে রাখতে পারেন
আপনার 10 মিনিট ওভেনে হলে বা এমনি যাদের বাসায় যাদের ওভেন নেই ওরা কি তারা করবে? যে আপনার ননস্টিক প্যানটাতে ইউজ করতে পারে। হ্যাঁ, জাস্ট একটু সেঁকে নেওয়া। শিখে ননস্টিক প্যানে প্রথমে আপনি এখানে লাগিয়ে একটু করে দিবেন, জাস্ট আচ্ছা, একটু আচ্ছা। সরিষা দিয়ে Just একটু হ্যাঁ, সেঁকে একটু বসাই সেঁকে দিন। হ্যাঁ একটু জাস্ট একটু সেঁকে একটু বসিয়ে বা সেটার মধ্যে আপনি তাহলে আপনার তো প্রায় হয়েছে, এটা কি এভাবে দেওয়া যাবে না? আরেকটা করে নিন, করে আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে আমরা দেখি ওভেনে ওভেনে দিয়ে দেখি কিরকম হ্যাঁ হয়। কেমন হয়। এটা একটা করি, ও আচ্ছা, একটু উপর উপর করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। যত আসলে এই পেঁয়াজ কুচি, ধনিয়া পুদিনা আপনি- ওদের পরিমাণও লাগে না, না লাগে, যত হ্যাঁ। বেশি দরকার অতটুকু দেওয়া যায়। অতটুকু দেওয়া যায়। আপনি 2 টেবিল চামচ আমরা ধরেছি, কিন্তু তারপরে বেশি আপনি দেওয়া দিয়ে যায় না? দেওয়া যায়। ঠিক Just আছে, এটা আমরা এটা- ওভেনে বেক করতে পারি 10 মিনিট। এদিকে। এবার আমরা 10 মিনিট অপেক্ষা করব। তাহলে এবার এটা আমি স্টার্ট করি। স্টার্ট করলাম। আচ্ছা। চলতে থাকলো আমাদের মাইক্রোওয়েভ। হ্যাঁ, ততক্ষণে আমরা আমাদের রেসিপি ইয়েটা বলে ফেলি না, উপকরণটা একটু মনিটরে দেখলে কেমন হয়, ভালো হয়। হ্যাঁ ভালো হয়। আমাদের প্রথমে সরিষা, কুমড়ো পাতার ইলিশ পাতুরি। উপকরণ হিসাবে যা যা লাগবে: 300 গ্রাম ওজনের ইলিশ 2টি, সরিষা বাটা 1 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা 1.5 চা চামচ, 5 ফোড়ন টালা গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, চিলি সমসুটর সস 1 টেবিল চামচ, লেবুর রস 3 ভাগের 1 চা চামচ, মিষ্টি কুমড়ো পাতা প্রয়োজন মতো, লবণ প্রয়োজন মতো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে মনে হয় আপনার। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। ইলিশ তৈরি হয়ে গেছে। কুমড়ো পাতায় কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। ইলিশ পাতা। খুব ঘ্রাণ, খুবই ঘ্রাণ। চলুন আপনার একটু সাজিয়ে নিন। আমরা তো ইতিমধ্যে বানাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, পছন্দসই। বেশ বড়। আমরা গাজর আর দিকে পুদিনা পাতা সার্ভ করার জন্য আসলে যে যেভাবে ইচ্ছা না ইচ্ছে করতে পারে। অনেকে পাপড়ির সাথে খেতে পারে, পাপড়ের সাথে পাঁপড়ের খায় সাথে। না, অনেকে লুচির আপনার সাথে খেতে পারে। লুচির সাথে খেতে পারে। জাস্ট এভাবে আপনার তবে আমার মনে হয় লাল চালের, চিকন চালের চিকন সাথে চালের ভাত দিয়ে ভাত, খেতে গরম পারে। ভাতের সাথে খুব গরম মজা। গরম ইয়ে করা খুব ভালো। খুবই মানে সুঘ্রাণ। আজই তাহলে কিনে নিন ছোট ইলিশ, কিছুই হবে না। ঠিক এইভাবে তৈরি করে সবাইকে আমরা পরিবেশন করতে পারি। ঘরোয়ার পক্ষ থেকে এই ধরনের খাবার তৈরি করার জন্য আপনাকে অনেক। এবারে ঘরোয়ার স্পেশাল টিপস বলছে, শুন। এখন ভাদ্র মাস, আপনার ট্রাঙ্ক, সুটকেস, আলমিরাতে যত পুরনো ওলেন কাপড়, কোট, বেনারসি শাড়ি, চাদর, গালিচা আছে সবগুলো বের করে সকালে সোনালি রোদে মেলে দিন। বছরে একটি সময় এভাবে কাপড় রোদে লাগালে কাপড়ে সহজে ফাঙ্গাল ও উই পোকা কাটবে না, ফলে আপনার কাপড় ভালো থাকবে। ভাদ্র মাসই হলো কাপড় রোদে দেওয়ার উপযুক্ত সময়। আর এখন বাজারে প্রচুর লেবু পাওয়া যাচ্ছে। প্রতিদিন অন্তত একটি করে লেবু খাবেন এবং পরিবারের সবাইকে লেবু খাওয়াবেন। পাতিলেবুর রস নিংড়ে নেওয়ার পর সেই খোসাটি ফেলে দেবেন না, সেটি গরম পানিতে চুপিয়ে রেখে সেই পানিতে যদি গোসল করেন তাহলে আপনার শরীর থাকবে ঝরঝরে এবং ক্লান্তি দূর হবে। আমাদের আজকের ঘরোয়া এই পর্যন্ত। ঘরোয়া আপনাদের কেমন লাগছে এবং আপনাদের কোনো সুপরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। এই শরতের শিশির ভেজা রৌদ্ররাঙ্গা সকালের মতো সুন্দর হয়ে উঠুক আমাদের সকলের জীবন, এই কামনায়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।